দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকা ইরানের যুদ্ধ চলছে, তবে সেটা রণাঙ্গন থেকে এখন আলোচনার টেবিলে ফিরেছে। আর এই সুযোগে যে বিষয়টি বড় হয়ে আসছে সেটি হলো দেশের ভিতরকার রাজনৈতিক পরিস্থিতি। শুধুমাত্র ইরান যুদ্ধ নয়, অর্থনৈতিক মন্দা এবং ট্রাম্প প্রশাসনের নেয়া নানা সিদ্ধান্ত নিয়ে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দুটি দলের মধ্যেই নানা ভাঙা ঘোরা চলছে। বিশেষ করে একেবারে পরশুদিন যেটি হলো, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের ব্যাপারে ক্ষমতা রহিত করে যে সেনেটে বিলটি পাশ হয়েছিল, সেখানে 4 জন রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিলেন। এর পরপরই স্বভাবতই প্রেসিডেন্ট খেপেছেন এবং ঠিক তার পরদিনই অ্যাফোর্ডেবল হাউজিং বিল, এটি অর্থাৎ বাইপার্টিজান হিসেবে ট্রাম্পের টেবিলে গিয়েছিল, কিন্তু তিনি বলছেন আমি এটি স্বাক্ষর করব না। কেন? আমি এটি স্বাক্ষর করতে হলে আমার এই বিল অর্থাৎ সেভ আমেরিকা অ্যাক্ট বিল, সেটিকে তোমরা স্বাক্ষর করতে হবে। এবং এরপর পরই তিনি সেনেটরদের সঙ্গে একটি ভোজের আয়োজন করেছিলেন, যেখানে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেনেটরদের বাকবিতণ্ডা হয়েছে, একেবারে রীতিমতো বাকযুদ্ধ যেটাকে বলে। এবং তিনি বসিয়ে দিচ্ছেন, খোঁচা দিচ্ছেন। উল্টো সেনেটররা দাবি করছেন ইরান ইস্যুতে দেশের জনগণকে ধোঁকা দেয়া হচ্ছে, আপনি যতটুকু তথ্য দিয়েছেন এর চেয়ে বেশি আমাদের জানা দরকার। এগুলো নিয়ে রিপাবলিকান দলের মধ্যেই এক ধরনের উত্থান পতন চলছে ডেমোক্রেটিক দলের ভিতরও। সবশেষ যার উদাহরণ নিউ ইয়র্কের ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন, যেখানে সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মেয়র জোরান মামদানির সমর্থিত প্রার্থীরাই একেবারে হেভিওয়েট স্টাবলিশড ডেমোক্রেটদেরকে হারিয়ে দিয়ে তারা প্রাইমারিতে জয় পেয়েছেন। এটি পুরো দেশের ডেমোক্রেটিক রাজনীতিতে কত বড় ধাক্কা কিংবা ঝড় হিসেবে 2028 সালে নির্বাচন পর্যন্ত যাবে, এটি নিয়েও নানা বিশ্লেষণ চলছে। সেই বিশ্লেষণগুলোই আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী। আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, একেবারে শুরু করতে চাই অর্থাৎ প্রেসিডেন্টের যে ভোজের আয়োজনটি যেটি হলো, সেনেটরদেরকে ডেকে আনা হলো রিপাবলিকান, এবং সেখানে কিছু উত্তপ্ত বাক বিতণ্ডা হয়েছে। এটি কি মানে মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, এখন রিপাবলিকানরাও নিজেদের পিঠ বাঁচানোর তাগিদ, অর্থাৎ তাদেরকে নির্বাচনে জনগণের মুখোমুখি হতে হবে, এমনকি সেই কারণে তারা দুঃসাহস দেখাচ্ছে প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিমত করার। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। মালিক ভাইকে শুভেচ্ছা। অনেকদিন পর মালিক ভাইয়ের সাথে দেখা, খুব ভালো লাগছে। আপনি যে ভোজের কথাটা বলেছেন, আপনার কথায় মনে হচ্ছে যে ভোজটা সম্ভবত প্রেসিডেন্ট আয়োজন করেছিলেন। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। ভোজটা আয়োজন করেছিল সিনেট, এবং সিনেটের যে মেজরিটি লিডার তিনিও জানতেন না যে ট্রাম্প ওখানে উপস্থিত। একজন সেনেটরের কথা বলা হচ্ছে, মানে সুনির্দিষ্ট করে একজন সেনেটরের কথা বলা হচ্ছে, ফ্লোরিডা, মানে যিনি একটু ডিস্ট্রাকটিভ আর কি, এবং দ্য রিপাবলিকানস, উনি একটু ভিন্ন মতাদর্শী। সে ট্রাম্পকে ইনভাইট করেছিল এবং ট্রাম্প অতর্কিত সেই ভোজে অংশ নিয়েছে এবং সেখানে তর্ক বিতর্ক হয়। এবং সেই তর্ক বিতর্কটা আমি যে স্টেটে থাকি, আমাদের স্টেটেরই মানে বিদায়ী সেনেটরের সাথেই হয়েছে আর কি, বিল ক্যাসিডি, যিনি প্রাইমারিতে হেরে গেছেন। এবং প্রাইমারিতে হেরে যাওয়ার কারণটা আপনারা সবাই হয়তো জানেন যে ট্রাম্পের যে ইমপিচমেন্টটা হয়েছিল, সিনেটের যে বিচারটা হয়েছিল, সেই বিচারে মানে তার দণ্ডের পর দিয়েছিল, যার ফলে ট্রাম্প তার এগেনস্টে গিয়ে প্রাইমারিতে হারিয়ে দিয়েছে। এখন মিড টার্মের যে ব্যাপারটা, মিড টার্মে তো রিপাবলিকানদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ আমরা জানি যে মিড টার্ম ইলেকশনে সাধারণত যে পার্টির প্রেসিডেন্ট থাকে তার অপোজিশন পার্টি বেশ কিছু সিট পেয়ে যায়। মানে এটা অলিখিত নিয়ম হয়ে গেছে যে যে পার্টির প্রেসিডেন্ট থাকে মিড টার্মে সেই পার্টি হেরে যায় এবং অনেকগুলো কংগ্রেশনাল সিট অন্য দলে চলে যায়। আর সেখানে যদি আপনার মানে প্রেসিডেন্টের যে অ্যাপ্রুভাল যে ইয়ারটি মানে নাম্বারটা, রেটটা, সেটা যদি অত্যন্ত নিচে থাকে এবং ইকোনমি যদি ভালো না করে, মানে মানুষ তো তাদের পকেট বুক নিয়ে বেশি চিন্তা করে ভোট দেওয়ার আগে।
তো সেখানে দেখা যাচ্ছে যে দুটোই কিন্তু রিপাবলিকানদের এগেস্টে চলে যাচ্ছে। প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেটিং খুব একটা ভালো না, সে যে একটা যুদ্ধে গেছে সেই যুদ্ধটা জনগণের পছন্দ না, এবং সেই যুদ্ধের ফলে গ্যাসোলিনের প্রাইস খুব বেড়ে গেছে, এবং এটা সহজে নামার সম্ভাবনা দেখছি না। যদিও আপনার ইরানের সাথে একটা চুক্তি হচ্ছে, সেই চুক্তি মোতাবেক তারা আশা করছে যে গ্যাসের দাম কমে যাবে। হ্যাঁ, কিন্তু এটা বলা খুব মুশকিল যে গ্যাসের দাম কমে যাবে, এবং যুদ্ধটা যে থেমে যাচ্ছে সেটাও যে বলা যাচ্ছে সেটাও আমরা বলতে পারছি না। হ্যাঁ, কাজেই রিপাবলিকানরা এখন বেপরোয়া হয়ে গেছে। রিপাবলিকানরা দেখতে পাচ্ছে যে তাদের এই বছরের যে মিড টার্ম ইলেকশন, এটা সম্ভবত খুব ভালো না। তারপরও আপনারা যে এটার কথা বলছেন যে যে মানে স্প্লিট, রিপাবলিকান পার্টির মধ্যে যে স্প্লিট হয়েছে, যে 4 জন সিনেটর এগেনস্টে ভোট দিয়েছে, তার মধ্যে একজন ছাড়া বাকি যে 3 জন, তাদের তো এগেনস্টে যাওয়াটা একেবারে সমীচীন, কারণ বিল ক্যাসিডি সে আর তো ইলেকশনে ফিরে আসছে না। রিপাবলিকান পার্টিতে তার তো ইলেকট্রাল ফিউচার নীল বললে চলে। হ্যাঁ, কাজেই তিনি যেহেতু আর ফিরে আসবেন না, তিনি অপোজিশনে যাবেন এবং সঠিক পথে থাকবেন, সেটাই তোমরা আশা করি। আর ওদিকে আলাস্কার সিনেটর লিসা মার্কোস্কি আর মেইনের সিনেটর এরা তো বরাবরই ট্রাম্পের এগেনস্টে থেকেছে, এবং তাদের ট্রাম্পের এগেনস্টে থাকাতে তাদের ইলেকশনে যে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে সেটা তো অতীত হয়নি এবং ভবিষ্যতে হবে না। তো সেখানে আমি তো আশা করেছিলাম যে 4 জন, কেন 4 জনের বেশি এই এই যে ওয়ার পাওয়ার অ্যাক্ট এর মানে বিপক্ষে ভোট দেবে আর কি, মানে প্রেসিডেন্টের যে ওয়ার পাওয়ার সেটাকে ছিনিয়ে নেওয়া আর কি, তুলে নেওয়া। তো সেখানে সেভাবে ভোট পড়েনি। তারপর আরেকটা নিউজ আমি দেখলাম যে একটা সেকেন্ড বোধহয় রাতের বেলা, একেবারে রাতের বেলা আরেকটা নির্বাচন হয়েছে, যেখানে যেখানে আমার সিনেটর, আমি বুঝলাম না ব্যাপারটা, যে তিনি তার সেই মত চেঞ্জ করে তিনি কিন্তু সেটার আবার মানে বিপক্ষে না গিয়ে পক্ষে গিয়েছে, মানে প্রেসিডেন্টের পক্ষে গিয়েছে। হ্যাঁ, তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে রিপাবলিকান পার্টি খুব বেপরোয়া হয়ে গেছে, তারা বুঝতে পেরেছে যে তাদের ভরাডুবি হবে। অন্যদিকে আমি এখনো দেখছি না যে তারা ট্রাম্পকে ভয় পাচ্ছে না, তারা ট্রাম্পকেও ভয় পাচ্ছে। হ্যাঁ, তো এই একটা পরিস্থিতি রিপাবলিকান পার্টি, যার ফলে আমি খুব একটা রিপাবলিকান পার্টির কোনো ভবিষ্যৎ দেখছি না এই মিড টার্ম। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানি, স্পেসিফিকলি কিছু বিষয় জানি। সেটা হলো আপনি জন থুন সেনেট মেজরিটি লিডার, অন্যদিকে মাইক জনসন, আমরা যদি স্পিকারের কথা বলি, তাদের ভূমিকাটা কি দেখছেন? যখন রিক স্কেট এই সেনেটর, তিনি মধ্যাহ্নভোজটির আয়োজন করছেন, জন থুন জানতেনই না তিনি সেনেট মেজরিটি লিডার, তাকে জানানোই হচ্ছে না। এবং যখন বিল ক্যাসিডির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বাকবিতণ্ডা মোটামুটি মানে একেবারে ঝগড়াঝাটি তো আর হবে না, ভদ্রলোক তো মানে হাতাহাতির কথা বলছি, তো সেই জায়গায় গিয়ে জন থুন পুরো সময়টা চুপ করেছিলেন। মানে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়া রিপাবলিকান পার্টিতে আর কোনো নেতা আছে বলে আপনার কাছে মনে হয়? না, আমার কাছে তা মনে হয় না, কোনো নেতা নেই আসলে। মানে নেতা যদি থাকতো তাহলে এই যে আমাদের সিনেটর ক্যাসিডি যখন এই যে ইমপিচমেন্টের যে বিচার হয় তার মানে দণ্ডের পক্ষে যে ভোট দিয়েছিল, ওই সময় যদি আপনার রিপাবলিকান লিডারশিপ, তখন তো মিস ম্যাককনেল ছিল মেজরিটি লিডার, এবং সে যদি লিড দিতে পারতো, এবং এই যে জন থিনের কথা বলছেন, সেও তো লিডারশিপ পজিশনে ছিল, তখনও সে লিডারশিপ পজিশনে ছিল। এরা যদি সঠিকভাবে সিদ্ধান্তটা নিতে পারতো তাহলে কিন্তু এই যে রিপাবলিকান পার্টি যে ট্রাম্পের একটা কিসের মানে সিকলের মধ্যে তারা বাধা, এই বাধাটাকে তারা অনায়াসে বেরিয়ে আসতে পারতো। মানে তখন সে বিচারে যদি অভিযুক্ত হতো এবং তার প্রেসিডেন্সি তো ছিলই না, কারণ সে তো আর প্রেসিডেন্ট ইলেকশন করতে পারতো না, ইলেকশন হয়তো করতে পারতো না, এবং ধীরে ধীরে তার যে রিলিভেন্সি এটা চলে যেত। সেই ধরনের লিডারশিপ আমরা দেখিনি তখনও, এখনো দেখতে পাচ্ছি না। আর জন থিউনের ব্যাপার হলো, এদের লিডারশিপের মেইন উদ্দেশ্য হলো ক্ষমতায় টিকে থাকা। হ্যাঁ, এই যতদিন পর্যন্ত এই ক্ষমতায় টিকে থাকতে হবে যে কোনো মূল্যে, এই মনোভাবটা যতদিন পর্যন্ত রিপাবলিকানদের থাকবে ততদিন পর্যন্ত এই ট্রাম্প মানে কি বলবো, পার্টিটারও ক্ষতি করবে এবং দেশটারও ক্ষতি করবে, এবং অলরেডি অনেকটা তো করেছে।
জি, অনেক ধন্যবাদ আপনাকে আপনার বিশ্লেষণের জন্য। মোহাম্মদ মালিক, একটু আপনার কাছে যেতে চাই। জন থুন ম্যাক জনসনের ভূমিকা আপনার কাছে শুনবো এবং একই সঙ্গে আপনার কাছে জানার চেষ্টা করবো যে এখানে মধ্যবর্তী নির্বাচন আর 4-5 মাস বাকি আছে, যতই সময় ঘনিয়ে আসছে ততই কি রিপাবলিকান পার্টির ভিতরে অস্থিরতা, অমান্য করা, অবাধ্য হওয়া, এই শব্দগুলো যদি ব্যবহার করি, সেটি সামনের দিনগুলোতে আরো বাড়ার আশঙ্কা দেখছেন কিনা আপনি? জি, দেখুন, প্রথমেই আমি মনির ভাইকে সালাম জানাচ্ছি। অনেকদিন পর দেখা হলো। আমি আনন্দিত ওনাকে এতদিন পরে আবার একসঙ্গে বসতে পেরে। তো যাক, অ্যাকচুয়ালি দেখুন, আপনার এই প্রশ্নের জবাবের আগে আমি একটি বিষয়ে আপনার সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো যে এখন দেশের অবস্থাটা কি আসলে। দেখুন, যারা রাজনীতি করে, রাজনীতিবিদ, যারা সিনেটর বা কংগ্রেসে যারা আছেন, হাউসে যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদের কেরিয়ারের আলটিমেট গোল কি? আলটিমেট গোল হলো নির্বাচনে জেতা এবং নির্বাচনে জিতে হাউসে বসা কিংবা সিনেটে বসা। এটা প্রত্যেকটা রাজনীতিবিদেরই স্বপ্ন কিংবা ক্যারিয়ার থাকে। সব স্বপ্ন। তো ঠিক একইভাবে ডেমোক্রেটিক পার্টি বলেন, রিপাবলিকান পার্টি বলেন, সকল রাজনীতিবিদদেরই এটি কিন্তু লক্ষ্য এবং স্বপ্ন এবং আশা। তো মধ্যবর্তী নির্বাচন খুব কাছাকাছি এসছে। এখন নির্বাচনে, মধ্যবর্তী নির্বাচনের নিয়ে যদি আমি কিন্তু হিস্ট্রিক্যালি একটা জিনিস আলোচনা করি, তাহলে আপনি দেখতে পারবেন যে 1978 থেকে প্রত্যেকটা মধ্যবর্তী নির্বাচনেই মানে অ্যাভারেজে ইনকামবেন্ট পার্টি 21টি সিট হারিয়েছে হাউসে। জি, এটা তারপরে আপনি আরেকটা ইন্ডিকেটর হলো গ্যাস প্রাইস। দেখা গেছে হিস্ট্রিক্যালি যতগুলো মধ্যবর্তী নির্বাচন হয়েছে, গ্যাস প্রাইস যদি হাই থাকছে তাহলে ইনকামবেন্ট পার্টি লস করেছে। গ্যাস প্রাইস যদি ফেভারে বা অর্থাৎ লো হয়েছে তাহলে মানে ইনকামবেন্ট পার্টি আসন ধরে রাখতে পেরেছে কিংবা বাড়াতে পেরেছে। তো এবার সিচুয়েশনটা স্পেশালি ইরান যুদ্ধের পর কি হয়েছে? ইরান যুদ্ধের পরে আমরা যেটা দেখলাম যে গ্যাস প্রাইসে 1 বছরের ব্যবধানে গ্যাস প্রাইস ন্যাশনালি 4.1% বৃদ্ধি পেয়েছে। গত 1 মাসে 0.4% বৃদ্ধি পেয়েছে ন্যাশনালি গ্যাস প্রাইস। তাহলে গ্যাস প্রাইসের এই যে বৃদ্ধি এবং ইরান যুদ্ধের যে অনিশ্চয়তা, আমরা যুদ্ধ কোনো ডিলও হয়নি, যুদ্ধও থামেনি, আসলে যুদ্ধটা একটা ফ্রন্ট থেকে আরেকটা ফ্রন্টে হচ্ছে। এতদিন সামরিক যুদ্ধ ছিল, এখন এটা কূটনৈতিক যুদ্ধ থেকে আলোচনার টেবিলে ফিরেছে, সহজ কথায় আমরা পেরেছে। কিন্তু তার মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে, সবকিছু নর্মাল হয়ে যাবে। তো এরকম একটা অবস্থায় গ্যাস প্রাইস কমার কোনো লক্ষণ মধ্যবর্তী নির্বাচনে আগে হবে বলে মনে হয় না। তো এই যে বিরাজমান অবস্থা, এই অবস্থার মধ্যে রিপাবলিকান পার্টির মধ্যে একটা ভয় ঢুকে গেছে। এবং আপনি যখন গ্যাসের দামের কথা বলছিলেন, আরেকটা তথ্য আমরা একটু যোগ করে দিতে চাই। সেটা হলো রিপাবলিকান যে এলাকাগুলো, তারা সাধারণত ডেমোক্রেট অধ্যুষিত এলাকার চেয়ে 26% বেশি গাড়ির ব্যবহার করেন, গাড়ি চালান। তার মানে তারা সবচেয়ে বড় সাফারার, রিপাবলিকান ভোটাররা সবচেয়ে বড় সাফারার। আসলে দেখুন, মানে রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবে, ম্যাক্রো লেভেলের রাজনীতি ডিফারেন্ট, কিন্তু আপনি যদি একটু গ্রাসরুট লেভেলে একজন ব্যক্তি পর্যায়ে যান, একজন ভোটার পর্যায়ে, নির্বাচন মানে তো ভোটার, একটা ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা ভোটারই কিন্তু তার কাছে এই যে এটা মানে ফিনান্সিয়াল ম্যাটারটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কারণ আলটিমেটলি একজন ভোটারকে কিন্তু পে করতে হচ্ছে বেশি। এই যে গ্যাস প্রাইস যে বেশি পে করছে শুধু তাই নয়, এই গ্যাস প্রাইসের সঙ্গে কিন্তু টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটিস ইনভলভ, স্পেশালি যেটা আপনার সাপ্লাই চেনের বিষয়টি আছে। যখন গ্যাস প্রাইস বেড়ে যায়, সাপ্লাইয়ের দাম বেড়ে যায়, ফলে প্রোডাক্টের দাম বেড়ে যায়। ইভেন আপনি দেখেন, যদি মানে একেবারে হোলসেল পর্যায়ে দাম বেড়েছে কমোডিটির 6%-এর বেশি, তাহলে গ্যাস, শুধু যে গ্যাস বেশি দামে কিনতে হচ্ছে তা না, গ্রোসারিতে যেও কিন্তু ওই আমার আপনার মতো ব্যক্তিকে বেশি দামে গ্রোসারি কিনতে হচ্ছে। তার মানে আমরা প্রতিদিনই, প্রতি মুহূর্তেই এইটার তিক্ততা অনুভব করছি পদে, যার ফলে হয়েছে কি, মানে আমরা যারা আম জনতা, সাধারণ জনগণ, তারা কি করি, আমাদের মধ্যে ক্ষোভ থাকে কিন্তু আমাদের কাছে শক্তি নেই। আমরা কিন্তু এই ক্ষোভ
প্রকাশ যখন তখন করতে পারি না, কিন্তু একবার একটি সুযোগ আসে প্রত্যেকটা ভোটার, সেটা হলো ভোটের সময়। কাজেই এই যত ক্ষোভ, যত হতাশা, যত বঞ্চনা, এই সব কিছুরই বিস্ফোরণ ঘটে কিন্তু ব্যালট বক্স। তো তেমনি মিড টার্ম ইলেকশনে কিন্তু আপনি যেমনটি বললেন যে রিপাবলিকান যে সমস্ত অধ্যুষিত এলাকা সেখানে কনজিউমার বেশি, তার মানে তারা এফেক্টেড বেশি, যার ফলে যারা সাধারণ ভোটার, একদম কোর ভোটার, বেস ভোটার ছাড়া বাকি ভোটার গুলো কিন্তু মানে একটি মানে রিপাবলিকান পার্টিকে এটি তো সার্বিক চিত্র, এটি তো সার্বিক চিত্র যে এটি প্রেসিডেন্ট যেমনই করুক না কেন এখন আর এটি আর তার হাতে নেই। মানে আগামী 4-5 মাসের মধ্যে বিশ্লেষণগুলো বলছে, তথ্যগুলো বলছে যে গ্যাসের দাম কমবে না। তিনি এটা বুঝেন, কিন্তু আমি জানতে চাইছি তার ঘরের ভিতর, অর্থাৎ ঘরের ভিতর যে নিয়ন্ত্রণ সেটি আস্তে আস্তে কমে যাবে কিনা, ওই জায়গাতেই যাচ্ছি। এখন যারা তাদের ঘরের ভিতরে যে সমস্ত সিনেটর বা রিপ্রেজেন্টেটিভদের কথা বলছি যে তারা এক পা সামনে গেলে 3 পা পিছনে চলে আসে, একবার ট্রাম্পের বিরুদ্ধে কথা বলে আবার পেছনে চলে, এই যে দুদল্যমানতা, সিদ্ধান্তহীনতা, এটার কারণ হলো দুটি। একটি কারণ তার একটা ডিলেমার মধ্যে পড়েছে, একটি কারণ হলো যে ভোটারদের পালস দেখতে পাচ্ছে যে খুব একটা তাদের ফেভারে নয়। আবার ট্রাম্পকেও তারা চটাতে চাচ্ছে না। একবার মনে হচ্ছে যে ভোটারদের পক্ষে থাকি, আবার মনে হচ্ছে যে না না, ট্রাম্পের তো একটা বেস ভোটার আছে, সেই ভোটার ধরে নিলাম আমরা যদি 30% থেকে থাকে, এখন ট্রাম্পকে নাকচ করলে তো 30% ভোট আমি আবার হারাবো। তাদের অবস্থাটা এখন দাঁড়িয়েছে যে শ্যাম রাখি না কুল রাখি। শ্যাম রাখতে গেলে কুল থাকবে না, কুল রাখতে গেলে শ্যাম থাকবে না। যে কারণে দেখেন যে সকালে ভোট একদিকে দিল তো বিকালে যে আরেকদিকে ভোট দিয়ে দিল। তো এরকম একটা অবস্থার মধ্যে তাদের এই দুদল্যমানতা এবং সিদ্ধান্তহীনতা এবং আমি মনে করি যে নীতি নৈতিকতাহীনতার যে রাজনীতি, সেটাই তাদের মধ্যে দেখা দিয়েছে। এই অস্থিরতাটার কারণেই রিপাবলিকান পার্টির যারা সিনেটর বা রিপ্রেজেন্টেটিভ তারা এখন যেটি ভাবছে সেটি চূড়ান্ত বলে আমরা ধরে নিতে পারি না। তারা যদি আজকে সকালে ট্রাম্পকে সমর্থন করে, আবার দেখা যাবে যে কোন একটা সময় অবশ্য অন্য একটি ইস্যুতে তারা তার বিরুদ্ধে কথা বলছে। তো এটি চলবে, নির্বাচন আসার আগ পর্যন্ত এরকম হতেই থাকবে। তবে ফাইনালি আমার কাছে যেটা মনে হয়, মেজরিটি রিপাবলিকান পার্টির নেতা, জিওপি লিডার্স যারা আছে, তারা শেষ পর্যন্ত ট্রাম্প যাই করুক যাই বলুক সেদিকে থাকার চেষ্টা করবে। মানে যদ্যপি আমার গুরু, তারা সাথেই থাকবেন। আমরা এইটুকু মোটামুটি এখন পর্যন্ত মনে হচ্ছে তারা অতটুকু সাহস করবেন না যে ট্রাম্পের সরাসরি বিরুদ্ধে গিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারটা নিয়ে টানাহেঁচড়া করার। আমরা একটু ডেমোক্রেটিক শিবিরে ফিরতে চাই। প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, নিউ ইয়র্কের ডেমোক্রেটিক যে প্রাইমারিটা হয়ে গেল, এখানে আমরা এক ধরনের সোশ্যালিস্টদের বিজয় হিসাবে এটাকে দেখানো হচ্ছে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিঃসন্দেহে, একেবারে কমিউনিস্ট নয়। কিন্তু রিপাবলিকান শিবির এটিকে পুরোপুরি দেখছে যে তারা এমনটিও কমেন্টস করছে যে এটি বলশেবিক বিপ্লব হয়ে গেছে এখানে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো মানে হোয়াইট হাউসে বসেই এটি নিয়ে সমালোচনা করেছেন। তার বক্তব্যটা একটু দেখছি, তারপর আপনার কাছে প্রশ্নটিও রাখছি। President Trump, great night for Democratic Socialist candidates last night. In the New York primaries, they swept and knocked out 2 incumbents. You're from New York. Why do you think it is that now the endorsement of Zohran Mamdani means more than the endorsement of Hakeem Jeffries? Well, they're going radical left. They're going really, you talk about the Democrat socialists. It's really communist. These people. I watched that woman last night. That's not a socialist. I know socialists. That woman is a communist. And what they don't say is that I was 16-0 last night. But mine were a little more boring, a little more mainstream. They were Republican conservatives. But we were 16-0. And if you look over the last 2.5 years, we're about 347 and just about 0. That's pretty good. But nobody writes that. But he picked 3. They won. They beat a guy named Dan Goldman, who's, a loser. He was one of my prosecutors, one of my many prosecutors that they used on me. Dan Goldman, not a good prosecutor, fortunately, but he's now looking for a job. I was very surprised to see, because he's a pretty liberal guy. When they go more liberal than Dan Goldman, they're really into Never Land.
প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, এটি ডেমোক্রেটদের এই সোশ্যালিজমের দিকে ঝুঁকে যাওয়াটা, এটি রিপাবলিকানরা ছাড়বে না। খুবই স্বাভাবিক। প্রেসিডেন্ট কথা বলছেন, হাউস স্পিকার কথা বলছেন, আরো অনেকেই কথা বলছেন, রিপাবলিকানরা সবাই সমালোচনা করছেন। ডেমোক্রেটদের বিষয়ে আমরা পরে আসছি। আমার কথা হলো, ডেমোক্রেটদের এই সোশ্যালিজমের দিকে ঝুঁকে যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? এটি তো রিপাবলিকানরা বারবার তাদেরকে শেষ পর্যন্ত এই ট্যাগটা দেবে, তোমরা কমিউনিস্ট। আমেরিকাতে তো কমিউনিস্টের রাজনীতি চলবে না। দেখুন, আমি আমি আমেরিকায় আসি 1986-এ। এই অগাস্টে আমার 40 বছর হয়ে যাবে আর কি। তো গত 40 বছর ধরে আমি এই যে ডেমোক্র্যাটদের যে সোশ্যালিস্ট বলে ট্যাগ দেওয়াটা, এটা কিন্তু আমি গত 40 বছর ধরেই দেখে আসছি। হ্যাঁ, এবং যেটা আমার জন্য ডিসহার্টেনিং ছিল সেটা হচ্ছে যে ডেমোক্র্যাটরা তার থেকে মানে এই যে অ্যাকুইজিশনটা, এর থেকে সব দিন সরে যাওয়া আর কি, মানে একটু ডিফেন্সিভ পোস্টার নেওয়া আর কি। হ্যাঁ, না না না, আমরা সোশ্যালিস্ট না, এটা না ওটা না, মানে এইভাবে একটা ডিফেন্সিভ ইসে যাওয়া। কিন্তু ইদানিং কিন্তু আমরা সেটা দেখিনি। এই জোরাম মামদানি কথা বললেন, সে কিন্তু নিজেকে পরিচয় দিয়েছে যে সেটা তো মামলানি করছে, কিন্তু তার বিরুদ্ধে হাকিম জেফরি সময় যাচ্ছে। সেটা আমি বুঝলাম না। আমি যাচ্ছি, দেখেন, আপনি এফডিএ থেকে শুরু করি। আমি এফডিএ থেকে শুরু করি যে এফডিএ এর যে সোশ্যাল প্রোগ্রামগুলো, আপনার লিন্ডন বি জনসনের যে মানে পভার্টি হটাও যে প্রোগ্রাম, বা আপনি রিসেন্ট সময় আপনি ওবামাকে একটাই ধরেন, এগুলো কি সোশ্যালিস্ট প্রোগ্রাম না? এগুলো তো সোশ্যাল প্রোগ্রাম, তাই না? এবং এই সমস্ত প্রোগ্রামের জন্যই কিন্তু ডেমোক্র্যাটদের আপনার এই ট্যাগটা দেওয়া হয় যে তারা সোশ্যালিস্ট। এবং আমাদের ট্রাম্প মিয়া তো বলেই ফেলেন যে সোশ্যালিস্ট তো মানে খুব একটা মানে সফট অ্যাকুজিশন হবে, তারা কমিউনিস্ট। হ্যাঁ, তো এগুলো আমরা বহু বছর যাবৎ শুনে আসছি। এবং আমি মনে করি যে ডেমোক্র্যাটদের কিন্তু উচিত না যে ওই সমস্ত ট্যাগ থেকে সরে যাওয়া, বরং তাদের এক্সপ্লেন করা। হ্যাঁ, এই সমস্ত কাজ করার জন্য যদি আমরা সোশ্যালিস্ট হয়ে থাকি তাহলে গুড, আমরা সোশ্যালিস্ট। হ্যাঁ, যেমন ওবামা কেয়ার যদি সোশ্যালিস্ট হয় তাহলে সোশ্যালিস্ট হওয়াটা তো খারাপ কিছু না। বা এফডিআর এর সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রামটা যদি সোশ্যালিস্ট হওয়া হয় তাহলে সেটা তো খারাপ না, আমরা সোশ্যালিস্ট। বা ধরেন লিন্ডন বি জনসনের যে প্রোগ্রামগুলো ছিল, এই যে হেড স্টার্ট প্রোগ্রাম এবং আরো কতগুলো প্রোগ্রাম যেগুলো খুবই সাকসেসফুল, এগুলো যদি সোশ্যালিস্ট হয় তাহলে আমরা সোশ্যালিস্ট। এবং সেগুলো তারা যদি জনগণের কাছে এক্সপ্লেন করে তাহলে তারা ভোটের দিক দিয়ে তারা কিন্তু হেরে যাবে না, বরং ভোট আরো বেশি পাবে। হ্যাঁ, এইটা আমি মনে করি যে এই যে জোরাম মামদানির যে ইলেকশনটা হলো, সেখানে আমরা দেখলাম যে সেভাবে, বাট ওখানে আপনারা হয়তো বলবেন যে সেটা তো নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছে, কারণ নিউ ইয়র্ক সিটিতে যেটা সম্ভব সেটা অন্যত্র সম্ভব না। হ্যাঁ, আমি তো মনে করি যে হ্যাঁ, এটা অন্যত্র সম্ভব। এবং নিউ ইয়র্কে যেটা হয়েছে তার থেকে বেশি ভয় পাওয়ার কোনো কারণ দেখছি না আমি। যে হাকিম জেফরির কথা বলেছেন, হাকিম জেফরিও কিন্তু এটাকে, যেমন আপনার লেটিশিয়া জেমস, মানে সে খুব ভয় পেয়ে গেছে যে এই ডেমোক্রেটিক পার্টিকে নষ্ট করে দিচ্ছে মামদানি। মানে আপনি বলছেন যে ডেমোক্রেটদের বরং এটা নিয়ে প্রাউড ফিল করার কথা, যে হ্যাঁ, আমরা সোশ্যালিস্ট, আমরা জনগণের জন্য, ওয়ার্কিং ক্লাসের পিপলের জন্য কাজ করি, মধ্যবিত্তের জন্য কাজ করি। কিন্তু লেটিশিয়া জেমস, অ্যাটর্নি জেনারেল, তিনি বলছেন মামদানি যা করেছেন কিংবা যা করছেন সোশ্যালিস্টদেরকে সমর্থন দিয়ে, এতদিন কিন্তু তিনি একদম মামদানির সাথেই ছিলেন। মামদানির নির্বাচন থেকে শুরু করে সবকিছুতে মামদানির সাথে তিনি একসাথে চলেছেন। কিন্তু এবার তিনি নির্বাচনের পর মুখ খুলেছেন, তিনি বলছেন যে মামদানি যেটা করতে যাচ্ছে এটা পুরো ডেমোক্রেটিক পার্টিকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া হবে। হাকিম জেফরিজ মুখে কিছু বলছেন না, তিনি বলছেন না না, মামদানির সাথে তো ভালো সম্পর্ক, যদিও তার এন্ডোর্স করা প্রার্থীগুলো হেরেছে, কিন্তু তিনি একটু খোঁচা মারছেন। তিনি বলছেন আমরা তো দেখলাম প্রেসিডেন্টের সাথে তিনি 2 বার একেবারে হোয়াইট হাউসে বসে দেখা করেছেন, মামদানি খুব হাসি মুখে ছবি তুলছেন, তিনি খোঁচও মারছেন। কিন্তু তার মানে ডেমোক্রেটরা তো মানছে না। ডেমোক্রেট বলতে চাক সুমার, হাকিম জেফরি, যারা এস্টাবলিশড ডেমোক্রেট, তারা তো মানছেন না। মানবে কেন? আমি তো কোনো কারণ দেখি না এটা মানার। হ্যাঁ, তাই যে তারা ইলেক্টেড হলো কিভাবে? এই যে তারা যে মহিরুর মতো ডেমোক্র্যাটদেরকে এই কোর্টে ডিফিট দিয়ে, আলেকজান্ডার ওকাসিও-কর্টেজের মতো তারা এটা করলো। এবং তার বেলায় তো আমরা শুনেছিলাম যে সে হয়তো হতে পারবে না, বা মানে একটা ভালো কংগ্রেসম্যানকে সে এই যে প্রাইমারিতে ডিফিট দিয়ে পার্টির একটা ক্ষতি করলো। কিন্তু শেষ পর্যন্ত তো সেটা হয়নি।
হ্যাঁ, কাজেই এটা আমি ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। তবে হ্যাঁ, কিছু কিছু ডিস্ট্রিক্টে এই যে সমস্ত ক্যান্ডিডেটরা মানে প্রাইমারিতে জিতে এসেছে, এখন তাদের যে বক্তব্যগুলো, এগুলোর একটা মডারেশনের দরকার। হ্যাঁ, কাজে তাদের তো ধরেন শুধু তো ওই বামদের ভোট পেলেই তো চলবে না, যারা মধ্যপন্থী আছে বা যারা কিছু কিছু ডানপন্থী আছে তাদের ভোটও তো পেতে হবে। এই জন্য তাদের বক্তব্যটা একটু মডারেট করলে আরো সতর্ক আমি কোনো ভয় বক্তব্য, পাওয়ার কারণ কারণ এখন দেখি তো না। তারা আর মানে ছোটখাটো রাজনীতির লেভেলে নেই, তাদের দিকে অনেকে চোখ থাকবে। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছে এই বিষয়টা নিয়ে যাই। ডেমোক্রেটদের একজন আলেকজান্দ্রিয়া ওকাসিয়া কর্টেস এওসি ছিলেন মানে এখন আগে ছিলেন, এখনো জি। আছেন। আর এখন নতুন যোগ হয়েছে ডিএসসি, অর্থাৎ দারিয়ালিজা এভিলা সেভালিয়ার, যিনি সোশ্যালিস্ট এবং তিনি একেবারে আদ্রিয়ান এসপালিয়েটের মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে ডিস্ট্রিক্ট 13 থেকে নির্বাচিত হলেন, প্রাইমারিতে নির্বাচিত হলেন। তো ওনার নানা বক্তব্য, যেটি প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলীও বলছে, ওনার নানা বক্তব্য অনেক আগে থেকে বিতর্ক তৈরি করছে। সামনের দিনে এওসির মতো তাকেও আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু করা হবে কিনা, রিপাবলিকানরা কি তাকেও টার্গেট করছে কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে টার্গেট করবে। দেখুন, শুধু রিপাবলিকান নয়, ডেমোক্রেটিক পার্টির ভিতর থেকেও কিন্তু একটি ফোর্স তার বিরুদ্ধে কাজ করবে। তার কারণ আমাদের মনে আছে যে এওসি যখন প্রথম নির্বাচিত হলেন তখন তার বয়সটা খুব কম ছিল, খুবই কম, এবং তিনি কিন্তু হেভিওয়েট একজন ইনকামবেন্ট ছিলেন। সে দীর্ঘদিন ধরে রিপ্রেজেন্টেটিভ ছিলেন। জোসেফ ক্রাউলি এবং তার কন্যা তাদেরকে ডিফিট করে কিন্তু তিনি নির্বাচিত হয়ে এসেছেন একটা বিশাল চমক নিয়ে। ঠিক ডিএসইউ কিন্তু সেরকম একটা চমক দিয়েছেন, এবার ইনকামবেন্টকে, শক্তিশালী ইনকামবেন্টকে ধরাশায়ী করে। তো আসলে দেখুন যে বিষয়টা হলো যে মানুষ কেন তাদেরকে ভোট দিচ্ছে। মামদানির কথাই মনে করে দেখুন, মামদানির বিরুদ্ধে তো কর্পোরেট ওয়ার্ল্ড থেকে শুরু করে হেভিওয়েট ডেমোক্রেটিক পার্টি এন্ড্রু কুওমো তার প্রার্থী ছিলেন। তারপরে ইনকামবেন্ট মেয়র, তিনিও তার বিরুদ্ধে কুওমোর পক্ষে হয়ে কাজ করেছেন। ধরতে পারেন মামদানি একেবারে একা একটা নিঃসঙ্গ শেরপার মতোই কিন্তু কাজ করেছেন, সঙ্গে ছিল হাজারো জনতা, সাধারণ মানুষ। কিন্তু ডেমোক্রেটিক পার্টিরও কিন্তু টপ লেভেলের কোন লিডার তার নির্বাচনে কিন্তু দেখিনি, কিন্তু তারপরে কিন্তু মামদানি জয়লাভ করেছেন, তাই না? কুওমোর মতো একজন প্রার্থীকে পরাজিত করে ইভেন তিনি প্রাইমারিতে জেতার পরেও তাকে সমর্থন দেননি ডেমোক্রেটিক শীর্ষ নেতারা, হাকিম জেফ্রিস একসময়। কিন্তু হয়েছেন, কেন হয়েছেন? অ্যাকচুয়ালি গণতন্ত্র কিন্তু সেটাই হওয়ার কথা। অর্থাৎ গণতন্ত্র যদি সত্যিকার গণতন্ত্র আপনি দেখেন, তাহলে কিন্তু ওই যে গুরু, যারা ধর্মগুরুর মতো থাকেন রাজনীতিতে, বড় ভাই, তাদের আশীর্বাদ ছাড়া নেতা হওয়া যাবে না। সেই ট্রেন্ড থেকে বেরিয়ে আসতে হবে। নেতা জনগণ নির্বাচিত করবে। গণতন্ত্রে নেতা নির্বাচন করে কে? জনগণ, সাধারণ জনগণ, সাধারণ ভোটার যারা। মানে কিন্তু একটা প্রশ্ন যদি আপনাকে করি, সেটা হলো জোরান মামদানি, আপনি যে বড় ভাইয়ের কথা বলছেন, জোরান মামদানি কি ডেমোক্রেটিক রাজনীতিতে সেই বড় ভাইয়ের ভূমিকা চলে যাচ্ছেন কিনা? তিনি যাকে সমর্থন করছেন তিনি জিতছেন, মানে তো এখানে এটা প্রশ্ন হতে পারে, কিন্তু আমি মনে করি নট রিয়েলি নাও, এই মুহূর্তে সেটা বলা যাবে না। উনি কি কাজটি করছেন, উনি যে একটা আদর্শ নিয়ে উনি কিন্তু নির্বাচন আগে থেকে কি বলে আসেন, মেয়র হওয়ার আগে থেকে, যে আমি সোশ্যালিস্ট ডেমোক্রেট। তার মানে উনি অ্যাফোর্ডেবিলিটির কথা বলেছেন, সাশ্রয়ী হাউজিং এর কথা বলেছেন, উনি স্বল্প মূল্যে গ্রোসারির কথা বলেছেন, উনি বিনা ভাড়ায় বাসে করার অধিকারের কথা বলেছেন। উনি সাধারণ মানুষ প্রতিদিন যে সমস্ত অর্ডের এগেনস্টে লড়াই করে, যে অর্থনৈতিক সংগ্রাম করে একটা সাধারণ মানুষ, তিনি সেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেই সংগ্রামকে অনুভব করে সেই সাধারণ মানুষের দুঃখ লাঘবের জন্য কাজ করেন বলে ঘোষণা করেছেন। যে কারণে এই অ্যাফোর্ডেবিলিটির যে ব্র্যান্ডিংটা উনি করেছেন, যে আমি অ্যাফোর্ডেবল মানে মানুষের জীবন যাপনকে সহজ করতে চাই। নিউ ইয়র্কের প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনযাপনে নাবিশ্বাস, সব মানুষের যে লেভেলেই থাকুক না কেন, কিন্তু মামদানি কিন্তু স্বপ্ন দেখিয়েছে যে একটা সাশ্রয়ী জীবন তিনি দিতে পারবেন। তো সেই জীবনের আশায় কিন্তু সাধারণ ভোটাররা তাকে ভোট দিয়েছে। এবারও তাই উনি যাদেরকে সমর্থন করেছেন, আমি মনে করি এটা বড় ভাই সুলভ আচরণ এখনই বলা যাবে না। উনি বড় ভাই এখনো হতে চাননি বা হয়েছেন মনে করি না। উনি শুধু তার যে আদর্শ, এই আদর্শে যারা সহযোগী তাদেরকে উনি এন্ডোর্স করেছে।
তো তার মানে এই না যে কিন্তু তিনি আমার বড় কাছে ভাই মানে হয়ে এই গেছেন। লাইনটা লেটিশিয়া জেমসের, তিনি তুলনা করে বলছেন ডোনাল্ড ট্রাম্পের মাগাবে যেমন রিপাবলিকানদেরকে ধ্বংস করছে, মামদানি তেমন ডেমোক্রেটদেরকে ধ্বংস করছেন। মানে লেটিসিয়া জেমস যখন এই কথাটা বলেন, একদম কি উড়িয়ে দেওয়ার মতো সুযোগ আছে? না না, উড়িয়ে দেওয়া নয়। এখন বিষয়টা হলো যে এখন এই মামদানি বা সোশ্যালিস্ট ডেমোক্রেট যারা আছে তাদের কিন্তু উচিত হবে পার্টির মধ্যেই, দেখেন প্রত্যেকটা গণতন্ত্রের কিন্তু শুধুমাত্র যে এই দুই দলের মধ্যে একটা দ্বন্দ্ব থাকবে তা না, দলের ইনার সার্কেলের মধ্যেও অন্তর্দ্বন্দ্ব থাকতে হবে, না হলে কোনো একটা দল বিকাশমান হয় না। ওই দলে তখন স্বৈরতন্ত্রের জন্ম হয়, ওই দলে তখন এক নায়কের জন্ম হয় দলের মধ্যেই। সেই জন্যই একটা দ্বন্দ্ব থাকবে। দান্দিকতা না থাকলে কোনো দল সামনে অগ্রসর হয় না। এটা নিয়ে ডিবেট হোক দলের মধ্যে। লেটিয়া জেমসকে আমি কনগ্রেচুলেট করি যে তিনি এই কথাগুলো বলেছেন। এখন ডেমোক্রেটিক পার্টির মধ্যে এটি নিয়ে ডিবেট হতে পারে, ডিবেট হয়ে সেখানে মানে এটা মামদানি ঠিক করছেন, যেমন আমরা এখন আলোচনাগুলো করছি যে মামদানি কি আরেকজন বড় ভাই হয়ে গেলেন, বা মামদানি কি আসলে তার ডেমোক্রেটিক পার্টিকে ক্ষতিগ্রস্ত করছেন, আলটিমেটলি কি তিনি ডেমোক্রেটিক পার্টির জন্য একটা লাইবিলিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদিক দিয়ে কথাটা যদি আপনি খুব সহজভাবে দেখেন তাহলে তাই। তার কারণটি হলো যে আমেরিকাতে মনির ভাই যেমনটি বললেন 40 বছর ধরে দেখে আসছেন যে জুজুর হয়, মানে কেউ মানে সাধারণ মানুষের কথা বললে তিনি কমিউনিস্ট, রিপাবলিকান পার্টি বা অতি কট্টর রক্ষণশীল যারা, তারা প্রগ্রেসিভ যে কাউকে একটা ট্যাগ দিতে চায়। এটা ট্যাগের রাজনীতি তো বিশ্বব্যাপী। আমরা আসবো, তাই না? ফিরে আসবো এই আলোচনা, একটা ছোট বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিয়ে এসে আপনাদের কথা শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার। আমাদের সাথে আছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, আছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে আরেকবার স্বাগত। মোহাম্মদ মালেক, আমরা বিরতির আগে কথা বলছিলাম আপনার সাথে, একটু শেষ যে প্রসঙ্গটা আপনার কাছে জানতে চাই সেটা হলো সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির পক্ষে বড় দুটি রায় আজকে দিয়েছে, যেটি একদিকে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস সেটিকে যেমন হুমকির মুখে ফেললো, একই সঙ্গে বর্ডারে এখন চাইলেই পলিটিক্যাল অ্যাজাইলামের জন্য যারা আসবেন তাদেরকে ফেরত দেওয়া যাবে। এই দুটি রায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে কতটা অভিবাসন নীতি, অর্থাৎ তিনি যে অভিবাসন নীতিটা নিয়েছেন বিশেষ নীতি, সেটাকে কার্যকর করতে শক্তিশালী হিসেবে, অর্থাৎ কতটা বড় জয় পেলেন তিনি? হ্যাঁ, এটি নিঃসন্দেহে ট্রাম্প যে ইমিগ্রেশন নীতিটা অনুসরণ করছেন বা তার লক্ষ্য, ইমিগ্রেশন নিয়ে যে তার লক্ষ্যগুলো আছে, সেই লক্ষ্য পূরণে নিঃসন্দেহে তাকে এটা ফেভার করবে। আমি মনে করি সুপ্রিম কোর্টের এই রায়টি ট্রাম্পের অনুসৃত ইমিগ্রেশন নীতিকে বাস্তবায়ন আরো সহজ করে দিল। তবে এর মধ্যে অনেকগুলো সমস্যা আছে। যেমন ধরেন যে এটা টিপিএস বা টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস, সেটি হলো যে রাজনৈতিক বা ওয়ার, যুদ্ধ এবং ন্যাচারাল ডিজাস্টারের কারণে কতগুলো দেশ থেকে প্রায় 12টা দেশ, সম্ভবত 12টা দেশ থেকে যে অভিবাসন মানে অভিবাসী এসছে তাদেরকে সাময়িকভাবে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদের টেম্পোরারি প্রটেক্টেড, মানে একটা প্রটেক্টেড স্ট্যাটাস নিয়ে আছে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না। সেই প্রটেক্টেড স্ট্যাটাস তাকে সেই রাইটটা দিয়েছে। এবং তার ফলে যেটা হয়েছে, এই লোকগুলো তাদের এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, তাদের জীবন বাঁচিয়েছে, কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যেটি আরো হয়েছে সেটি হলো আমেরিকার মেইন স্ট্রিমের সাথে তাদের একটা সম্পৃক্ততা হয়ে গেছে। কিন্তু তারা যে শুধু এখানে এই মানে ওয়ার্ক পারমিটে কাজ করছে তাই নয়, তারা কাজ করতে যে একটা মানে মেইন স্ট্রিমের একটা ওয়ার্ক ফোর্সের একটা বড় অংশ হিসেবে, একটা কমিউনিটির অংশ এখন তারা। কমিউনিটি তো বটে, আপনি ইকোনমিক্যালি যদি আপনি চিন্তা করেন, স্পেশালি যেমন ধরেন কেয়ার গিভার যে ইন্ডাস্ট্রিটা আছে, এই ইন্ডাস্ট্রির 80% লোক হলো এই হাইটিয়ান, যারা হাইতির লোক। এবং এই টিপিএস ভুক্ত যে সমস্ত লোকজন আছে, মিলিয়নস অফ ফরেন ন্যাশনালস, তারা আমেরিকার ইকোনমিতে প্রতি বছর $5.9 বিলিয়ন কন্ট্রিবিউট করে এই দেশের ইকোনমিতে। এখন ধরেন যদি তাদের প্রোটেকশনটি যখন রহিত করা হলো, তাহলে কি হবে? তাদের ওয়ার্ক পারমিট বাতিল হয়ে যাবে, তারা ডিপোর্টেড হবে। তাহলে এই যে কর্মশক্তি বা শ্রম বাজারে
তাদের যে শূন্য মানে চলে যাওয়ার যে শূন্যতা, এটি আমেরিকার ইকোনমিতে কিন্তু আরেকটি বড় প্রভাব ফেলবে। এটি 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 আমি মনে করি যে এটা দেশের জন্য ভালো হলো না, এবং এই লোকগুলোর জন্য তো নয়। ওকে, তাহলে আমি একটু প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী আপনার কাছে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানতে চাই সেটা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এলেন, হাউস সেনেট সবকিছু তার আসার জায়গা ছিল সুপ্রিম কোর্ট, সবাই ভাবছিলেন। কিন্তু এই মেয়াদে, প্রেসিডেন্টের এই মেয়াদে তারা 10টির মতো গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছে 6-3 ব্যবধানে। অর্থাৎ যারা রিপাবলিকান নিয়োজিত ছিলেন তারা রিপাবলিকানদের পক্ষে দিচ্ছেন, যারা ডেমোক্রেট নিয়োজিত তারা ডেমোক্রেটের পক্ষে। তাহলে মানে আসার জায়গাটা কোথায় থাকছে, কিংবা ওই জায়গাটাতে আপনি কোনো আশঙ্কার জায়গা দেখছেন কিনা? না, আমি দেখছি না, কারণ সুপ্রিম কোর্ট তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। যখন 6 জন কনসারভেটিভ ওখানে গেল আর 3 জন মাত্র লিবারাল থাকলো, তখনই তো মোটামুটি বোঝা গেছে যে সুপ্রিম কোর্ট থাকলো না। এবং ওখানকার কিছু কিছু জাস্টিস, তারা তো, আমি তো মানে তাদেরকে জাস্টিস না ভেবে বরং আমি মনে করবো যে তারা রিপাবলিকান পার্টির অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, যেমন অ্যালিটো একজন, বা ক্লারেন্স থমাস একজন, এরা তো রীতিমতো রিপাবলিকান পার্টির অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, কাজেই যে ব্যালেন্স অফ ছিল, ব্যালেন্স অফ পাওয়ার বলবো না কি বলবো, ব্যালেন্স অফ পাওয়ার ছিল সুপ্রিম কোর্টে, মানে 4-5, এটা নিঃসন্দেহে তারা কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বার্থ রাইট, সিটিজেনশিপ থেকে শুরু করে কিছু কিছু জায়গায় তো আটকেছেন, অর্থাৎ কনস্টিটিউশনের বাইরে যাননি তারা। হ্যাঁ, এবং এই যে যেগুলো হয়েছে যে টিপিএস এর কথা বলা হচ্ছে, এই যে টিপিএসটা কিভাবে তৈরি হয়, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় কি, ইউনাইটেড স্টেটস যুদ্ধে যায়, তাদের পক্ষের একটা শক্তি থাকে, তো তারা যুদ্ধে হেরে গেলে তাদের পক্ষের লোকটা যাতে ওই দেশ থেকে চলে আসতে পারে, এখানে এসে একটা প্রোটেকশন পায়, সেটাই তো হয়। যেমন ভিয়েতনাম ওয়ারে আমরা দেখেছি, আমাদের আফগানিস্তান থেকে ভেনেজুয়েলা। হ্যাঁ, কাজে আপনি দেখেন, এই যে টিপিএসটা যখন করা হলো, উইথড্র করা হলো, এই লোকগুলোকে যদি ডিপোর্ট করা হয়, হ্যাঁ, এদের তো একটা পলিটিক্যাল স্ট্যাটাস আছে যার নিজ নিজ দেশে, তাই না? এর অনেকে দেখেন ওখানে গেলে তাদের ফাঁসি একটা সম্ভাবনা থাকে না, থেকে যায় তো। হ্যাঁ, কাজেই এইটা ইমোরাল, কিন্তু এই ইমোরালটির ধার তো আর এখন আর এই রিপাবলিকানরাও ধারে না, এবং কিছু কিছু জাস্টিস আছে তারাও এর কোনো ধার ধারে না আর কি। হ্যাঁ, কাজে এটা শুধুমাত্র যে ইকোনমিক কথা বললেন, হ্যাঁ, ইকোনমিক একটা ইফেক্ট তো হবেই, নেগেটিভ ইফেক্ট হবে, মানে সরাসরি হবে আর কি, এটি সরাসরি টেনজিবল আর ওটা ইনটেনজিবল। তারপর আপনার ধরেন এই যে ইউনাইটেড স্টেটস এর যে বিশ্বাসযোগ্যতা, আপনি একটা দেশে যাবেন, সে দেশের রেজিম চেঞ্জ করবেন, এবং এদেরকে যে বিশ্বাস করে যে আজ আমি তাদেরকে সাপোর্ট দিলাম, কিন্তু সামহাও আমার কাজটা এখানে হলো না, আমার দেশে হলো না, আমার ওখানে যেতে হলো, কিন্তু আমি তো ওখানে প্রোটেকশন পাবো না, ইউএস দ্বারা কোনো প্রোটেকশন পাবো না। হ্যাঁ, কাজেই এই যেটা হলো, এটা দেশের জন্য খুব একটা ভালো না, দেশের ইকোনমির জন্য ভালো না, দেশের মানে আমেরিকা যে ভূ রাজনীতিতে ইনভলভ হয়, সেটা ফরেন পলিসির দিক দিয়ে ওটা খুব একটা ভালো জিনিস না। হ্যাঁ, কিন্তু এই সুপ্রিম কোর্টের মেকআপটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি জানি না এরপরে কে রিটায়ার করবে, কে এই করবে, এবং কে মানে প্রেসিডেন্ট হয়ে আসবে এরপরে, বা কেউ যদি এই ট্রাম্প থাকতে থাকতে মারা যায়, বা কেউ যদি রিজাইন দেয়, তাহলে তো আর ওই মেকআপটা সেই একই রকম থেকে গেল। বিশেষ করে যে ওই 3 জন আছে, 3 জনের থেকে যদি কেউ রিজাইন দেয়, তাহলে তো অবস্থা আরো খারাপ হবে। হ্যাঁ, তখন তো 7-2 হয়ে যাবে। হ্যাঁ, কাজে আমি ঠিক একটা মানে খুব একটা এই আপনি যেটা বলেছেন আর কি, মানে আমেরিকা তো এমন একটা দেশ যার যে 3টে ব্রাঞ্চ মানে ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এখন ওই জুডিশিয়াল ব্রাঞ্চটা এমন হয়ে গেছে যে এটাতে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে হয়। আমি দেখি লয়ার কোর্টগুলো ভালো আছে, লয়ার কোর্ট থেকে যে সমস্ত জাজমেন্ট যায় সেগুলো কিন্তু আমি খুবই ভালো দেখি। মানে আমি তো মনে করি যে সুপ্রিম কোর্টের এই লয়ার কোর্টের রায়গুলো দেখে এদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, আমি দেখেছি যে লয়ার কোর্টে অনেক সময় দেখি যে এই ট্রাম্প অ্যাপয়েন্টেড ধরেন একটা ডিস্ট্রিক্ট কোর্ট জাস্টিস, হ্যাঁ, সে দেখা যাচ্ছে যে ট্রাম্পের এগেইনস্টে সে জাজমেন্টটা দিচ্ছে। হ্যাঁ, এবং এগুলো দেখে আমি খুব ইনকারেজড হই। কিন্তু একেবারে দেশের যে হাইয়েস্ট কোর্টটা, এই হাইয়েস্ট কোর্টটা একটা মানে নষ্ট কোর্ট হয়ে গেছে। হ্যাঁ, যেটা সত্যি সত্যি খুব দুঃখজনক। আমি মানে অনেক 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 দুঃসংবাদের মধ্যে একটা বিষয় হতে পারে যে মানুষ তো আসলে আশা নিয়ে বাঁচে। দেশের মানুষ মুদ্রাস্ফীতি,
দেশের মানুষ অর্থনৈতিক মন্দা, দেশের মানুষ যুদ্ধ চায় না, অনেক কিছু থেকে, অর্থাৎ জ্বলন্ত কড়াই আগুন থেকে ফুটন্ত কড়াইয়ে ঝাঁপ দেওয়ার মতো একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন সামনে আসলে কি অপেক্ষা করে এই মধ্যবর্তী নির্বাচন, এবং তারও পরে, মধ্যবর্তী নির্বাচনই তো শেষ কথা নয়, তারও পরে আরো 2 বছর, সবকিছু মিলে অপেক্ষা করতেই হচ্ছে। এই সময়টা আপনাদের বিশ্লেষণ আমরা শুনবো, দর্শকরাও নিঃসন্দেহে সমৃদ্ধ হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আজকের মতো শেষ করছি, সময় শেষ হওয়ার কারণে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।